আদালতের কক্ষে পিনপতন নীরবতা ছিল। কাঠগড়ায় একটি মহিলা দাঁড়িয়েছিল। তার চোখে ছিল জল, কিন্তু মুখে ছিল এক জেদ। তারপর সে যা বলল তাতে পুরো আদালতের কক্ষ কেঁপে উঠল। আমার স্বামীকে আমার ফেরত চাই। এই কথা শুনে সেখানে উপস্থিত মানুষজনের অবাকের সীমা রইল না। উকিলরা একে অপরের কোনই মেরে ইশারা করছিল, আর যারা অন্য কোনো মামলার জন্য সেখানে উপস্থিত ছিল তারাও ঘুরে ঘুরে সেই মহিলাকে দেখতে লাগল। এই মহিলাটা কি পাগল হয়ে গেল নাকি? একজন উকিল ফিসফিস করে বলল। তো অন্যজন ব্যঙ্গ করে হেসে বলল, আরে আদালত না হয়ে কোনো মুদিখানার দোকান হলো। স্বামী কি কোনো জিনিস নাকি? যখন ইচ্ছে হলো ছেড়ে দিল, আবার যখন ইচ্ছে হলো নিতে চলে এলো। লোকজন তার হাসি ঠাট্টা করছিল। ঠিক তখনই বিচারক সাহেব তার গম্ভীর কণ্ঠে বললেন, শান্তি। আদালতে কারোর ঠাট্টা তামাশা করা চলবে না। প্রত্যেক মানুষের নিজের কথা বলার অধিকার আছে। সে ছিল ২৮ বছরের সোনাল, একটি স্কুলের প্রধান শিক্ষিকা। তার উকিল উঠে দাঁড়িয়ে আর্জি পেশ করল। মাই লর্ড, আমার মক্কেল সোনালে তার প্রাক্তন স্বামী প্রদীপের সাথে তার বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করাতে চায়। তিনি তার স্বামীকে ফেরত চান। বিচারক সাহেব তার নথি উল্টাতে উল্টাতে বললেন, এটি একটি অদ্ভুত মামলা। ৫ মাস আগে বিচারপতি মিস্টার ভার্মার সামনে আদালতেই পারস্পরিক সম্মতিতে সোনাল এবং প্রদীপের বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হয়েছিল। আর আজ ৫ মাস পরে সোনালজি এখানে ফিরে এসেছেন। কিন্তু সোনালে, এইবার আপনার দাবি আইনের বইয়ের বাইরে। এই কাজ আপনি নিজে কেন করছেন না? আমার মানে হলো, আপনি নিজে গিয়ে আপনার প্রাক্তন স্বামীর সাথে কথা বলছেন না কেন? যদি আপনি আপনার স্বামীকে ফেরত চান, তবে এর চেয়ে ভালো কোনো উপায় হতেই পারে না। যদি তার বাড়ি যেতে অসুবিধা হয়, তাহলে আপনি তাকে ফোন করতে পারতেন। আদালতের পথ কেন বেছে নিলেন? সোনালের চোখ থেকে জল ঝরতে লাগল। তার আওয়াজ কাঁপছিল। বিচারক সাহেব, আমি তাকে ফোন করেছিলাম। একবার না, অনেকবার। কিন্তু তিনি আমার একটি ফোনও ধরেননি। আমি ৫০ বারেরও বেশি চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবারই। ঠিক তখনই সেখানে উপস্থিত অন্য একজন উকিল বাধা দিয়ে বলল, তাহলে তো পরিষ্কার যে তিনি আপনার সাথে দেখা করতে চান না। তিনি এগিয়ে গিয়েছেন। আপনারও নিজের সময় নষ্ট করা উচিত নয়। মিস্টার শর্মা, বিচারক সাহেব কঠোরভাবে থামানেন। আমি এখানে আছি প্রশ্ন করার জন্য। আমাকে আমার কাজ করতে দিন। তারপর বিচারক সাহেব সোনালের দিকে ঘুরলেন। যদি তিনি ফোন না ধরেন, তবে আপনি তার বাড়িতে যেতে পারতেন। সোনালের চোখ থেকে জল ঝড় করে বইতে লাগল। সে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ বিচারক সাহেব, আমি গিয়েছিলাম ফরিদাবাদে তার বাড়িতে। বিচারক সাহেব, আমি গত মাসে একদিন সকাল সকাল তার বাড়িতে পৌঁছেছিলাম, বুকে হাজার আশা নিয়ে। আমি ভেবেছিলাম প্রদীপ আমার ওপর রাগ করে আছেন, কিন্তু আমাকে দেখলে হয়তো তার মন গলে যাবে। হয়তো আমরা বসে কথা বলতে পারব এবং সব ঠিক হয়ে যাবে। শুধু এই ভেবেই আমি সকাল সকাল সেখানে পৌঁছে গেলাম। আমি দরজার ঘণ্টা বাজালাম। সোনালের আওয়াজ ভারী হয়ে এলো। বিচারক সাহেব, দরজা তার মা খুলেছিলেন। আমি হাত জোর করে তাকে বললাম, নমস্কার মামজি। কিন্তু তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো অচেনা মানুষ বা হয়তো কোনো শত্রু। তিনি দরজাতেই পথ আটকে ভেতরে না ডেকে খুব তিক্ত স্বরে বললেন, কেন এসেছো এখানে? কোন অধিকারে এসেছো? তোমার আর আমার ছেলের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। যাও এখান থেকে। সোনালের আওয়াজে এখন অপমানের বেদনা মিশে গেল। বিচারক সাহেব, আমি কাকুতি মিনতি করতে লাগলাম। আমি বললাম, মামজি প্লিজ, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। শুধু একবার প্রদীপের সাথে দেখা করতে দিন। আমার তার সাথে খুব জরুরি কথা বলার আছে। কিন্তু তিনি আরও জোরে চিৎকার করতে লাগলেন, প্রদীপ তোমার সাথে দেখা করতে চায় না। তার আওয়াজ এতটাই জোরে ছিল যে আশপাশের দরজাগুলো খুলতে লাগল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে সে তোমার মুখও দেখতে চায় না। তুমিই তো তাকে ছেড়েছিলে নিজের ইচ্ছায়, এখন তোমার কি চাই? তারপর তিনি আমাকে সেই সব কথা বললেন যা আমি এখানে বলতেও পারছি না। বিচারক সাহেব বললেন, বড় এসেছেন প্রধান শিক্ষিকা সেজে। খুব অহংকার ছিল না তোমার, নিজের চাকরির, নিজের রোজগারের? এখন যাও, নিজের চাকরি নিয়েই খুশি থাকো। আমার ছেলেকে আর বিরক্ত করো না। সে তার জীবনে খুব খুশি আছে, অনেক এগিয়ে গিয়েছে। বিচারক সাহেব, আশেপাশের লোকজন তাদের দরজা ও জানালা থেকে উঁকি মারছিল। কিছু মহিলা কানাকানি করছিল, কেউ কেউ চাপা স্বরে হাসছিল। আমার ইজ্জতের, আমার আত্মসম্মানের তামাশা হচ্ছিল। আমি অপমানের বিষাক্ত ঢোক গিলে একটিও শব্দ না বলে সেখান থেকে ফিরে এলাম। এই কথা বলতে বলতে সোনাল হাউমাউ করে কাঁদতে লাগল। বিচারক সাহেব, আমি এখন এটুকুও জানি না সে কোথায় থাকে, কেমন আছে।
আমি সব পথ চেষ্টা করেছি, কিন্তু আমি হার মানতে চাই না। শুধু একবার আমি তার সাথে কথা বলতে চাই। যদি সে আমার জীবনে ফিরে আসতে না চায়, তবে কোনো ব্যাপার না। এই কথাটা আমি তার মুখ থেকে শুনতে চাই। শুধু একবার আমার তার সাথে দেখা করিয়ে দিন বিচারক সাহেব। আমি তাকে ছাড়া থাকতে পারছি না। আদালতের কক্ষে গভীর নীরবতা ছিল। বিচারক সাহেবের চোখও সজল হয়ে গিয়েছিল। তিনি তার কেরানিকে একটি ইশারা করলেন। তারপর বিচারক সাহেব বললেন, ঠিক আছে সোনালেজি, যদি আপনি চান তবে আমাদের আদালতের কর্মীরা মিস্টার প্রদীপকে ফোন করে তার সাথে কথা বলার চেষ্টা করবে। আপনি মিস্টার প্রদীপের নম্বরটি দিয়ে দিন। সোনাল কাঁপতে কাঁপতে একটি কাগজে নম্বরটি লিখে কেরানিকে দিয়ে দিল। আধ ঘণ্টার বিরতির পর বিচারক সাহেব আবার শুনানি শুরু করলেন। বিচারক সাহেব সোনালের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, যদি তুমি তাকে ছাড়া থাকতেই না পারতে, তবে তুমি তাকে ছেড়েছিলে কেন? এই প্রশ্নটি যেন একটি বোমার মতো ফাটল। এটাই তো আসল প্রশ্ন ছিল, যে কথাটি সবার জানার ছিল। প্রশ্নটি শোনা মাত্র সোনালের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার চোখ থেকে জলের ধারা বেরিয়ে এলো এবং সেই জলের সাথে বইতে লাগল এক গল্প। ভালোবাসা, আশা, ভুল বোঝাবুঝি আর অনুশোচনার গল্প। সোনাল বলতে শুরু করল, বিচারক সাহেব, আমাদের দেখা হওয়াটা যেন কোনো সিনেমার গল্পের মতো ছিল। এক আত্মীয়ের বিয়েতে দুজনের চোখ মিলল এবং তারপর সাক্ষাতের পালা শুরু হল। প্রদীপ ছিল একজন স্থপতি যে বিল্ডিংয়ের নকশা বানাত, আর আমি একটি স্কুলে পড়াতাম। দুজনের স্বপ্ন আলাদা ছিল, কিন্তু গন্তব্য ছিল একটি ছোট বাড়ি যেখানে থাকবে প্রচুর ভালোবাসা। বিয়ের শুরুর 2 বছর তো যেন ডানা লাগিয়ে উড়ে গেল। আমরা একে অপরের মধ্যে এমনভাবে মগ্ন ছিলাম যে দুনিয়ার কোনো পরোয়াই ছিল না। প্রদীপ ঘণ্টার পর ঘণ্টা বসে আমাকে তার স্বপ্নের বাড়ির নকশা দেখাত এবং আমি সেই কাগজের নকশাতে আমার ভবিষ্যতের প্রতিটি কোণ সাজিয়ে নিতাম। সোনালের চোখে অতীতের স্মৃতি ভেসে উঠল। ছোট ছোট বিষয়ে আমরা আনন্দ খুঁজে নিতাম। বৃষ্টিতে একসাথে ভেজা, গভীর রাত পর্যন্ত কথা বলা, একই প্লেটে খাওয়া, একে অপরের অসমাপ্ত কথাগুলো শেষ করে দেওয়া। আমাদের ভালোবাসাটা এত পূর্ণ মনে হতো যে ভয় পেতাম যদি কারো নজর লেগে যায়। আর হয়তো নজর লাগেই গেল। সোনালের গলা ভারী হয়ে গেল। 2023-এর শুরু ছিল বিচারক সাহেব, যখন দেশে অর্থনৈতিক মন্দা এসেছিল। বড় বড় কোম্পানিগুলো ডুবতে শুরু করল। প্রদীপও যে কোম্পানিতে কাজ করত, সেখান থেকে একদিনেই 300 জনকে বের করে দেওয়া হলো। দুর্ভাগ্যবশত তাদের মধ্যে প্রদীপও ছিল। সেই সন্ধ্যায় যখন সে বাড়ি এলো, তখন তার চোখে ছিল গভীর বিষাদ। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে শুধু এটুকু বলল, আমার চাকরি চলে গিয়েছে। আমার মনটা ভেঙে গেল, কিন্তু আমি সাহস দেখালাম। আমি বললাম, কোনো ব্যাপার না, আপনি আবার চাকরি খুঁজে নেবেন, আমি আছি তো। সোনাল থেমে গিয়ে একটি গভীর শ্বাস নিল। কিন্তু বিচারক সাহেব, কে জানত যে সেটা তো ছিল আমাদের সমস্যার কেবল শুরু। সেই দিনের পর থেকে সব কিছু পাল্টে গেল। যে প্রদীপ সবসময় হাসত, সে এখন চুপ করে থাকত। সে বিষাদে ডুবে থাকত। যে ঘণ্টার পর ঘণ্টা আমার সাথে কথা বলতো, সে এখন 1-2টি শব্দে উত্তর দিয়ে চুপ হয়ে যেত। পরের কয়েক সপ্তাহ ধরে সে রোজ ইন্টারভিউয়ের জন্য যেত, আর সন্ধ্যায় এক নতুন হতাশা নিয়ে ফিরত। ইন্টারভিউ কেমন হলো আমি তাকে জিজ্ঞেস করতাম। সে মাথা নেড়ে না জানাত আর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিত। তারপর সোনালের কণ্ঠস্বর কেঁপে উঠল। একদিন সে একটি বড় নির্মাণ সংস্থার ইন্টারভিউয়ের জন্য গিয়েছিল। তার অনেক আশা ছিল। তার কাছে 8 বছরের অভিজ্ঞতা ছিল। তার বিশ্বাস ছিল যে এই চাকরিটা সে পাবেই। কিন্তু যখন সে সন্ধ্যায় বাড়ি ফিরল, তার চেহারা দেখার মতো ছিল না। আমি জিজ্ঞেস করলাম, কেমন হলো? সে কিছু বলল না, শুধু তার ঘরে চলে গেল। রাতে যখন আমি তাকে খাবার দিলাম, তখন সে জানালো যে সে 3 ঘণ্টা ওয়েটিংয়ে বসেছিল। এবং যখন ইন্টারভিউ হলো, তখন দেখল ইন্টারভিউ নেওয়া ছেলেটি বয়সে তার চেয়ে ছোট। সে প্রদীপের জীবনবৃত্তান্ত দেখল এবং কোনো প্রশ্ন না করেই বলল, যদি আপনার আগের কোম্পানি আপনাকে বের করে দিয়ে থাকে, তবে নিশ্চয়ই আপনার কাজে কোনো কমতি ছিল। কারণ ভালো কর্মীদের বের করে দেওয়া হয় না। আপনি সেই কোম্পানিতে 8 বছর দিয়েছেন, তবুও তারা আপনাকে রাখার যোগ্য মনে করেনি। এর মানে পরিষ্কার যে আপনার সেই দক্ষতা নেই, তাই আমাদেরও আপনার কোনো প্রয়োজন নেই। সেই দিনের পর বিচারক সাহেব প্রদীপ ভেঙে গেল, পুরোপুরিভাবে। সে সারা দিন বাড়িতে বসে থাকত, ঘরে বন্ধ থাকত। আমি তাকে বলতাম যে আপনি চেষ্টা করলে কিছুই কঠিন নয়, ততদিনে আমি ঘর সামলে নিচ্ছি।
কিন্তু কিন্তু হয়তো আমার কথাগুলো তাকে বিঁধতে শুরু করেছিল। যে কথাগুলো আগে ভালোবাসার খুনসুটি মনে হতো, এখন সেগুলো তাকে খোঁটা মনে হতে লাগল। তার সবসময় মনে হতো যে আমি তার ব্যর্থতার মজা ওড়াচ্ছি। আমি বাড়ির সব বিল ভরতাম, বাড়ির রেশন আনতাম এবং তবুও প্রদীপকে বলতাম, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। কিন্তু ঠিক এই কথাটাই প্রদীপকে বিঁধত। আমি আছি তো, এই সান্ত্বনাটা ছিল না, এটা ছিল তার আত্মসম্মানে একটি চপেটাঘাত। এক সন্ধ্যায় আমি বিদ্যুতের বিল ভরে ফিরে বললাম, আমি বিলটা ভরে দিয়েছি। প্রদীপের মুখ লাল হয়ে গেল। কেন, আমি মরে গিয়েছি নাকি? আমি বললাম, না, আমার মানে সেটা ছিল না। তখন সে বলল, তোমার মানে হলো যে আমি কিছুই করতে পারি না, যে আমি একজন অপদার্থ, যে তার স্ত্রীর টাকায় বেঁচে থাকে। তুমি মুখে বলো বা না বলো, কিন্তু তোমার কথা এটা স্পষ্ট। এরপর প্রদীপ উঠে বাইরে চলে গেল। সে মাঝ রাতে বাড়ি ফিরত। তার এই আচরণে কখনো কখনো আমি নিজেও রাগে চিৎকার করে উঠতাম যে আমি আপনাকে সবভাবে সমর্থন করছি, কিন্তু আপনি আমার ওপরই নিজের রাগ দেখাচ্ছেন। আমিও তার ওপর একটু রাগ করে থাকতে লাগলাম। আমাদের ভালোবাসার জায়গাটা এখন নীরবতা নিয়ে নিল। বাড়ির দেওয়ালগুলো, যা একসময় আমাদের হাসি ঠাট্টায় মুখরিত থাকত, এখন এক ভারাক্রান্ত নীরবতা নিয়ে থাকত। এর মধ্যেই আমার স্কুলে পদোন্নতি হল। আমি প্রধান শিক্ষিকা হলাম। আমি এই সুখবর নিয়ে বাড়ি ফিরলাম। এত বড় একটি আনন্দ আমি আমার স্বামীর সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম, উদযাপন করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সম্পর্কের জন্য এই খবরটি আরও একটি আঘাত প্রমাণিত হল। যখন আমি তাকে পদোন্নতির কথা বললাম, তখন সে অবাক হয়ে আমার দিকে তাকালো এবং কিছু না বলেই শুধু একটি ফ্যাকাশে হাসি দিয়ে তার ঘরে চলে গেল। আমার এই ব্যাপারটা খুব খারাপ লাগলো যে সে কি আমার খুশিতে সামিল হতে পারে না, সে কি তার স্ত্রীকে এগিয়ে যেতে দেখতে পারে না। তারপর আমি তাকে উপেক্ষা করে নিজেকে আমার কর্মজীবনে সঁপে দিলাম। এরপর আমাদের মধ্যে একটা খাদ তৈরি হল। তার নিরাপত্তাহীনতা আর আমার বাড়তে থাকা ব্যস্ততা এই খাদকে আরও চওড়া করে দিল। আমরা এখন আর কথা বলতাম না, শুধু খাবার খেয়ে নাও, লাইট বন্ধ করে দিও, আমি দেরি করে আসব, এই ধরনের কথা। আমরা একই ছাদের নিচে থেকেও দুজন অচেনা মানুষের মতো করে জীবনযাপন করছিলাম। তারপর যখন পরিবারের লোকেরা আমাদের দূরত্বের কথা জানতে পারল, তখন তারা আগুনে ঘি ঢালার কাজ করল। প্রদীপের বাড়ির লোকেরা প্রায়ই বলতো, বউ বেশি লেখাপড়া করেছে, চাকরির অহংকার হয়েছে। আমার বাড়ির লোকেরা বলতো, ছেলেটার কোনো দম নেই, না কাজের না রোজগারের, উপরন্তু আমাদের মেয়েকে জ্বালায়। কেউ এটা বলল না যে বসে কথা বলো, একে অপরের কথা বোঝো। সোনালের আওয়াজে এখন এক গভীর অনুশোচনা ছিল। আর তারপর সেই দিনটি এলো, আমাদের বিবাহ বার্ষিকী ছিল। আমি সকাল থেকে আশা করছিলাম যে হয়তো আজ প্রদীপ কিছু বলবে, হয়তো আজ সবকিছু আগের মতো হয়ে যাবে। আমি সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তার পছন্দের পায়েস বানালাম এবং তাকে ফোন করলাম। 10 বার, 15 বার, 20 বার, প্রতিবার ফোন বন্ধ। আমার সব আশা ভেঙে যাচ্ছিল। আমি ভাবলাম, কোথাও কোনো দুর্ঘটনা তো হয়ে গেল না। আমি ভয় পেয়ে গেলাম। আমি তার বন্ধুদের ফোন করা শুরু করলাম। কেউ ফোন ধরল না। মাঝরাতের পরে প্রায় 12:30টায় দরজায় টলমল করা পায়ের আওয়াজ এলো। আমি দৌড়ে দরজা খুলতে গেলাম, আর আর যা দেখলাম বিচারক সাহেব, তা আমি কখনো ভুলতে পারব না। প্রদীপ নেশায় পুরোপুরি ধোত ছিল। সে দরজার ওপর ভর করে দাঁড়িয়েছিল। তার শার্টের বোতাম খোলা ছিল, চুল এলোমেলো ছিল, মদ থেকে তীব্র দুর্গন্ধ আসছিল। সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। আমি স্তব্ধ হয়ে গেলাম, শুধু সেখানেই দাঁড়িয়ে তাকে দেখতে রইলাম। আমার হৃদয় যেটা সারা দিন আশা নিয়ে ধরফর করছিল, এক মুহূর্তে কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। আমার ধৈর্য জবাব দিল বিচারক সাহেব। 3 মাসের যন্ত্রণা, তার নীরবতা, বাড়ির একাকিত্ব, আর এখন এই সব কিছু একসাথে ফেটে বের হল। আমি চিৎকার করে উঠলাম, কোথায় ছিলেন আপনি? আপনার কি এটাও মনে আছে যে আজ কি আমাদের বিবাহ বার্ষিকী? এই উপহার দিলেন আপনি আমাকে? তো প্রদীপ টলমলে জিভে বলল, আরে হ্যাঁ, বিবাহবার্ষিকী তো কি করি, কোথা থেকে আনি উপহার? রোজগার তো তুমি করো, আমি তো বেকার। খুব খুশি হয়েছ না তোমার প্রধান শিক্ষিকার চাকরি নিয়ে? যাও, সেটাকেই উদযাপন করো, আমাকে বিরক্ত করো না। আমি কাঁদতে কাঁদতে চিৎকার করছিলাম। আমি বললাম, আমি এই সব আপনার জন্য করেছি, আপনার জন্য পায়েস বানিয়েছি, ঘর সাজিয়েছি, আপনার পছন্দের শাড়ি পরেছি, আর আপনি মদ খেয়ে এই অবস্থায় এসেছেন। প্রদীপ রাগে বলল, তোমার কি মনে হয় আমি কিছু করছি না? আমি রোজ চাকরি খুঁজছি, কিন্তু তুমি তো শুধু তোমার চাকরিটাই দেখো, তুমি আমার পরোয়াই করো না।
আর আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হল না। আমি চিৎকার করে উঠলাম, আমি আপনার পরোয়া করি না। আমি ৩ মাস ধরে ঘর একা সামলাচ্ছি, সমস্ত খরচ আমি চালাচ্ছি, আর আপনি আমার উপর এই অভিযোগ চাপাচ্ছেন। এই চিৎকার চেঁচামেচির মধ্যেই প্রদীপ বলল, তাহলে কি করি? তোমার পায়ে পড়ি, তোমার পূজা করি? এর চেয়ে ভালো যে আমরা আলাদা হয়ে যাই। আর আমি রাগের মাথায় বলে দিলাম, হ্যাঁ, আমাকে তালাক দিন। সোনাল কাঁদতে কাঁদতে বলছিল। এরপরে সব কিছু শান্ত হয়ে গেল। এক ভয়ানক, ভয়ঙ্কর নীরবতা। আমরা দুজন দুজনের দিকে তাকিয়েছিলাম। দুজনেরই বিশ্বাস হচ্ছিল না যে আমরা কি বলে দিয়েছি। পরের দিন সকালে প্রদীপের নেশা কেটে গেল, কিন্তু আমার রাগ কাটল না। এরপর আমি প্রদীপের সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিলাম। একদিন আমার স্কুলের জন্য কিছু বই কেনার দরকার ছিল। আমি কন্ট প্লেস গেলাম এবং সেখানে একটি ক্যাফের কাঁচের জানালা দিয়ে আমি প্রদীপকে দেখতে পেলাম। সে একা ছিল না, তার সামনে একজন মেয়ে বসেছিল, প্রায় ২৫-২৬ বছরের, স্টাইলিশ পোশাকে। আর দুজনেই হাসতে হাসতে কথা বলছিল। সেই মেয়েটি তার হাত প্রদীপের হাতের ওপর রাখল এবং প্রদীপ হাতটি সরাল না। সেই মুহূর্তে আমার মাথায় শুধু একটিই ভাবনা এলো, এটাই কারণ যে বিবাহবার্ষিকীর দিনও সে আমার সাথে এত খারাপ ব্যবহার করেছিল। এই কারণেই সে আমার কাছ থেকে আলাদা হওয়ার কথা বলেছিল। তার জীবনে অন্য কেউ আছে। সেই দিন যখন আমি বাড়ি পৌঁছালাম তখন আমি রাগে দিশেহারা ছিলাম। সন্ধ্যায় যখন প্রদীপ বাড়ি এলো তখন আমি তার জন্য অপেক্ষা করছিলাম। দরজা খুলতেই আমি সোজা প্রশ্ন ছুড়ে দিলাম, কে সেই মেয়েটি? প্রদীপ থেমে গেল। তার মুখে একটি অদ্ভুত ভাব এলো। সে জিজ্ঞেস করল, কোন মেয়ের কথা বলছ? আমি চিৎকার করে উঠলাম, সেই মেয়েটি যার সাথে তুমি কন্ট প্লেসের ক্যাফেতে বসেছিলে, যে তোমার হাতের ওপর হাত রেখেছিল আর তুমি হাসছিলে। প্রদীপের মুখ কঠোর হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তুমি সেখানে ছিলে? তাহলে তুমি আমার ওপর নজর রাখছিলে? আমি বললাম, নজর রাখছিলাম না, কাকতালীয়ভাবে চোখে পড়ে গেল। এখন বলো, কে ছিল সে? সে খুব ঠান্ডা গলায় বলল, যখন তোমার আমার ওপর বিশ্বাসই নেই তখন আমি কি সাফাই দেব? আমার মনে হলো যেন কেউ আমার বুকে ছুরি ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম, মানে তুমি স্বীকার করছো যে কিছু গণ্ডগোল আছে? প্রদীপ বলল, আমি কিছু স্বীকার করছি না, তুমি তো মেনেই নিয়েছ, তাই ঠিক আছে। তখন আমি রাগে বললাম, যদি তুমি সাফাই দিতে না পারো তবে এই সম্পর্কের কোনো মানে নেই। প্রদীপ বলল, হ্যাঁ, কোনো মানে নেই। যখন বিশ্বাসই নেই তখন কিসের সম্পর্ক? আর আমি বললাম, তাহলে শেষ করে ফেলি এই সম্পর্ক। প্রদীপ বলল, ঠিক আছে, শেষই করি। পরের দিন সকালে উঠে আমি আমার জামা কাপড় প্যাক করলাম। সে জিজ্ঞেস করল, কি করছো? আমি অহংকারে বললাম, তুমিই তো বলেছিলে শেষ করতে, তাই শেষ করছি। আমার মনে হয়েছিল সে আমাকে থামাবে, কিন্তু সে রাগে বলল, যাও, ভালো হয়েছে, বেরিয়ে যাও আমার জীবন থেকে। এবং আমি রাগের মাথায় সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। ১ সপ্তাহ পরে আমি তার উকিলের নোটিশ পেলাম বিবাহ বিচ্ছেদের জন্য। আমার বিশ্বাস হল না যে এই সব কিছু সত্যি, কিন্তু তারপর আমার অহংকার বলল, যদি সে নোটিশ পাঠিয়েছে তবে আমিও মাথা নোয়াব না। তালাকের কাগজপত্রে সই করার সময় আমাদের দুজনের হাতই কাঁপছিল। আমাদের দুজনের চোখই একে অপরকে খুঁজছিল, একটি শেষ আশা নিয়ে যে হয়তো অন্যজন থামিয়ে দেবে, কিন্তু কেউ থামাল না। আমি ভুল বোঝাবুঝিতে, আমার সন্দেহে, আমার অহংকারে আমার ভালোবাসাকে হারিয়ে দিলাম বিচারক সাহেব। সোনাল হাউমাউ করে কেঁদে উঠল। পুরো আদালত কক্ষ তার ব্যথা অনুভব করছিল। সোনাল তার গল্প এগিয়ে নিয়ে গেল। তালাকের পর আমি আমার বাপের বাড়ি চলে এলাম। প্রথমে এক অদ্ভুত স্বাধীনতা অনুভব হচ্ছিল। কোনো দায়িত্ব নেই, কোনো ঝগড়া নেই, কোনো মানসিক চাপ নেই। মা থেকে শুরু করে ভাই আর বৌদিরা পর্যন্ত সবাই আমার খুব ভালোভাবে খেয়াল রাখত। কিন্তু এই সব কিছু বেশি দিন চলল না। ধীরে ধীরে আমি আমার বৌদিদের আচরণে পরিবর্তন দেখতে লাগলাম। আমার মনে হতে লাগল যে এই বাড়িটা এখন আমার বাপের বাড়ির চেয়ে তাদের শ্বশুর বাড়ি বেশি হয়ে উঠেছে। আর তারপর সেই দিনটি এলো। সোনালের আওয়াজ কেঁপে গেল। আমি আমার ঘরে ছিলাম আর রান্নাঘর থেকে আওয়াজ আসছিল। আমি দরজার কাছে গেলাম এবং আমার ২ বৌদিকে কথা বলতে শুনলাম। এক বৌদি বলছিল, আরে, এ তো সারা জীবনের জন্য এখানেই বসে গেল, তালাক নিল আর এখন আমাদের মাথার ওপর বোঝা হয়ে বসে আছে। অন্য বৌদি বলল, হ্যাঁ, যদিও রোজগার করে, কিন্তু বাড়ির সব কাজ তো আমাদেরকেই করতে হয়, আমরা কি সারা জীবনের সেবা করে যাব? প্রথম বৌদি আবার বলল, নিজের স্বামীকে সামলাতে পারল না আর এখন এখানে এসে রানী হয়ে বসে আছে, কতদিন সহ্য করব আমরা? বলতে বলতে সোনাল কাঁদতে লাগল।
বিচারক সাহেব, সেদিন আমি ঘরে এসে হাউমাউ করে কাঁদলাম, আর সেদিন আমার প্রদীপের কথা মনে এলো। এক সময় এমন দিন ছিল যখন সে আমার চোখে এক ফোঁটা জলও সহ্য করত না। যদি আমি সামান্য বিরক্ত হতাম, তবে সে আমাকে হাজারবার জিজ্ঞাসা করত, কি হয়েছে? আমার প্রদীপের সেই ছোট ছোট কথাগুলো মনে আসতে লাগল, যেগুলোতে তার ভালোবাসা ঝরে পড়ত। আমার বুঝতে শুরু হলো যে প্রদীপও তার জায়গায় ভুল ছিল না। তার ওপর কত মানসিক চাপ ছিল, সামাজিক চাপ ছিল। যদি আমি তাকে একটু বোঝার চেষ্টা করতাম, তার মানসিক পতনের সময় তার পাশে দাঁড়াতাম, তবে আজ আমাদের এই অবস্থা হতো না। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ভাই বৌদিদের মাথার ওপর বোঝা হব না। আমি দিল্লিতে একটি ছোট ফ্ল্যাট নিলাম। ভাবলাম যে এখন আমি স্বাধীন। কিন্তু বিচারক সাহেব, সেই খালি বাড়ি। সন্ধ্যায় যখন কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম, তখন দরজা খোলার কেউ থাকত না। আগে প্রদীপ সবসময় দরজায় অপেক্ষা করত, এখন শুধু অন্ধকার থাকত। রাতে খাবার বানাতাম তো সামনের চেয়ারটা খালি দেখাত। সকালে উঠে চা বানাতাম তো একা বসে চা খেতে খেতেও বুকে ব্যথা উঠত। প্রতিটি জিনিসে তার অভাব অনুভূত হতো। এক রাতে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, প্রচণ্ড জ্বর ছিল। আমি একা বিছানায় শুয়ে রইলাম, আমার যত্ন নেওয়ার কেউ ছিল না। সেই রাতে আমার সেই বৃষ্টির সন্ধ্যার কথা মনে এলো, যখন আমি পুরোপুরি ভিজে বাড়ি ফিরেছিলাম। রাতে প্রচণ্ড জ্বর এসেছিল। প্রদীপ সারা রাত জেগে আমার দেখাশোনা করেছিল। কিন্তু বিচারক সাহেব, একদিন আমার জীবনে সত্যিই ভূমিকম্প এলো। তালাকের ১.৫ মাস পরে যখন আমি মলে কেনাকাটা করছিলাম, হঠাৎ আমার নজর একটি মেয়ের ওপর পড়ল। সেই একই মেয়ে যাকে আমি প্রদীপের সাথে ক্যাফেতে দেখেছিলাম। আমার রক্ত গরম হয়ে গেল, আমার হাত পা কাঁপতে লাগল। আমার আর সহ্য হল না। আমি তাকে সোজা জিজ্ঞাসা করলাম, আপনি আর প্রদীপ, আপনাদের দুজনের মধ্যে কি চলছে? সে ঘাবড়ে গেল, বলল, মানে? আমি বললাম, আমি আপনাকে তার সাথে কন্ট প্লেসের ক্যাফেতে দেখেছিলাম। আপনারা দুজন খুব খুশি ছিলেন, আপনি তার হাতের উপর হাত রেখেছিলেন। কিন্তু এই কথা শুনে রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, ও নো, আপনার ভুল বোঝাবুঝি হয়েছে, প্লিজ আমার সাথে চলুন, আমি সব বোঝাচ্ছি। আমরা পাশের একটি ক্যাফেতে বসলাম। রিয়া আমাকে সব বলল। সে বলল, সোনাল, আমি আর প্রদীপ একই কোম্পানিতে কাজ করতাম, ২ বছর একসাথে কাজ করেছি। যখন তার চাকরি চলে গেল, তখন আমার খুব খারাপ লাগল। আমি এখন অন্য একটি কোম্পানিতে এইচআর হিসেবে আছি। যখন আমি জানতে পারলাম যে প্রদীপ চাকরি পাচ্ছে না, তখন আমি তাকে সাহায্য করার কথা ভাবলাম। আমি তার জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা করলাম, আমার কোম্পানিতেও চেষ্টা করলাম। আমরা শুধু বন্ধু সোনাল, শুধু বন্ধু। আমার মাথা ঘুরতে লাগল। আমি নিজকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে ক্যাফেতে আপনি তার হাত ধরেছিলেন কেন? রিয়া হাসল এবং বলল, ওটা সেদিন আমি তাকে একটি বড় কোম্পানির ইন্টারভিউয়ের সুসংবাদ দিয়েছিলাম। আমি শুধু তাকে সাহস দেওয়ার জন্য হাত রেখেছিলাম। আমি বলেছিলাম, চিন্তা করো না, তুমি এই চাকরিটা পেয়ে যাবে। এটা শুধু একটা বন্ধুত্বপূর্ণ ইশারা ছিল সোনাল। সোনালের আওয়াজ ভেঙে গেল। সেই মুহূর্তে আমার মনে হলো যেন মাটি ফেটে যাক আর আমি তার মধ্যে ঢুকে যাই। বন্ধু, শুধু বন্ধু। আর আমি ভেবেছিলাম যে... তারপর রিয়া আমাকে আরও জানালো, বিচারক সাহেব, সে বলল, সোনাল, প্রদীপ আপনাকে খুব ভালোবাসে। যখনই আমি তার সাথে দেখা করতাম, সে শুধু আপনার কথাই বলতো যে সোনাল কত পরিশ্রমী, কত ভালো। চাকরি চলে যাওয়ার কারণে সে খুব ভেঙে পড়েছিল। তার মনে হতো যে সে আপনার যোগ্য নয়। সেদিন যখন আমরা ক্যাফেতে বসেছিলাম, তখন আমি তাকে বোঝাচ্ছিলাম। আমি বলেছিলাম যে সে যেন আপনার সাথে কথা বলে, সব কিছু শেয়ার করে। কিন্তু সে বলতো যে সে সোনালের ওপর বোঝা হতে চায় না। সে নিজের পায়ে দাঁড়িয়ে আপনাকে খুশি করতে চেয়েছিল। আর তারপর বিচারক সাহেব, রিয়া আমাকে সবচেয়ে বড় আঘাতটা দিল। সে বলল, আপনার বিবাহ বার্ষিকীর দিন প্রদীপ খুব মন খারাপ করেছিল। সে নেশা করেছিল, কারণ সেদিন সে আরেকটি প্রত্যাখ্যান পেয়েছিল। একটা খুব বড় ইন্টারভিউ ছিল যাতে সে ফেল করে গিয়েছিল। সে খুব ভেঙে পড়েছিল। আমি তাকে ফোন করে সাহস দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে বলতেই থাকল, আমি সোনালের সামনে কিভাবে যাই? আজ আমাদের বিবাহ বার্ষিকী আর আমি খালি হাতে। সোনাল হাউমাউ করে কাঁদতে লাগল। বিচারক সাহেব, সেই রাতে সে এতটাই ভেঙে পড়েছিল যে মদ খেয়েছিল। আর আমি তার উপর চিৎকার করলাম, আমি তাকে খোঁটা দিলাম, আমি তাকে সন্দেহ করলাম। আর সবচেয়ে বড় কথা, আমি তার কাছে তালাক চাইলাম। আর এখন এই ৫ মাস ৫টি শতাব্দীর মতো ছিল। আমার বুঝতে এলো যে আমি শুধু প্রদীপকে নয়, আমার নিজের জীবনকেই তালাক দিয়েছিলাম। এই উপলব্ধি আমাকে আবার তাকে ফোন করতে বাধ্য করল। কিন্তু সে ফোন ধরল না।
তারপর আমি তার বাড়ি গেলাম, আর আপনি জানেন সেখানে কি হলো। অবশেষে আমি আদালতের এই দরজা ঠকঠকালাম। সোনালের গল্প শুনে পুরো আদালত কক্ষে নীরবতা নেমে এলো। অনেকের চোখেই জল ছিল। ঠিক তখনই কেরানি এসে বিচারক সাহেবের কানে বলল, মিস্টার প্রদীপ এসে গিয়েছেন। বিচারক সাহেব মাথা নাড়লেন এবং সব কিছু সামনে থাকা সত্ত্বেও একটি বেতুকা প্রশ্ন করলেন, সোনালেজি, আপনার কি মনে হয় আপনার আর প্রদীপের ঝগড়ার আসল কারণ কি ছিল? সোনাল চোখ মুছল। আমাদের অহংকার আমাদের আলাদা করল বিচারক সাহেব, আমাদের অপরিণামদর্শিতা। আমরা ভুলে গিয়েছিলাম যে স্বামী স্ত্রী একটি গাড়ির দুটি চাকা হয়। আমরা একে অপরকে টানার চেষ্টা করেছিলাম, একসাথে চলার নয়। সোনালের কণ্ঠে এখন একটা স্থিরতা ছিল। আমাদের সম্পর্ক ভাঙাটা কোনো একটি দিনের ফল ছিল না। এটা ছিল সেই ছোট ছোট ভুলগুলোর ফল যা আমরা দুজনেই প্রতিদিন করছিলাম। যখন প্রদীপের চাকরি গেল, তখন শুধু তার চাকরি যায়নি, তার আত্মবিশ্বাস চলে গিয়েছিল। পুরুষ হওয়ার তার অহংকার ভেঙে গিয়েছিল। সে রোজ ইন্টারভিউতে প্রত্যাখ্যাত হতো এবং বাড়ি এসে চুপ হয়ে যেত। সে কখনো আমাকে বলেনি যে তার ওপর কি চলছে। তার মনে হয়েছিল যে নিজের কষ্ট প্রকাশ করলে সে আমার চোখে দুর্বল হয়ে যাবে। সোনাল থেমে গিয়ে আদালতের কক্ষে উপস্থিত লোকদের দিকে তাকাল। আর আমি তার নীরবতাকে তার অহংকার মনে করেছিলাম। আমার মনে হয়েছিল যে সে আমার সাথে কথা বলতে চায় না। আমি ঘর চালাচ্ছিলাম, টাকা রোজগার করছিলাম, তাই আমার মনে হয়েছিল যে আমি সঠিক আর সে ভুল। বিচারক সাহেব, এটাই ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে বড় ভুল। আমরা কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। একই বাড়িতে থেকেও প্রদীপের মনে কি চলছে আমি সেটা জানার চেষ্টাই করিনি। আর যখন কথা হয় না বিচারক সাহেব, তখন সন্দেহ জন্ম নেয়। যখন আমি প্রদীপকে রিয়ার সাথে ক্যাফেতে দেখলাম, তখন আমার মাথায় এলো যে নিশ্চয় কিছু গণ্ডগোল আছে। আমি আমার গল্পটা নিজেই লিখে নিলাম, কারণ আমাদের মধ্যে বিশ্বাসের সেই দড়িটা ছিঁড়ে গিয়েছিল। সোনালের আওয়াজ ভারী হয়ে এলো। হওয়া উচিত ছিল এই যে, যখন প্রদীপ সমস্যায় ছিল তখন আমি তার অবলম্বন হতাম। আমি তাকে জিজ্ঞেস করতাম, আপনি কেন চিন্তিত? ঘাবড়াবেন না, আমি প্রতিটি পদক্ষেপে আপনার পাশে আছি, আমার সাথে কথা বলুন। আমি তাকে ধৈর্য দিতাম, একটু সময় দিতাম। কিন্তু আমি কি করলাম? আমি তার উপর চিৎকার করলাম, তাকে সন্দেহ করলাম এবং আমার অহংকারকে সম্পর্কের ঊর্ধ্বে রাখলাম। আর যখন আমাদের দুজনের পরিবারের লোকেরা মাঝখানে এলো, তখন সম্পর্কের উন্নতির সব পথই বন্ধ হয়ে গেল। আমার বাড়ির লোকেরা আমাকে সঠিক প্রমাণ করল, আর প্রদীপের বাড়ির লোকেরা তাকে। কিন্তু সত্যিটা হলো বিচারক সাহেব, সোনাল তার কথা শেষ করে বলল, আমাদের সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙেনি। আমাদের সম্পর্ক ভেঙেছে যোগাযোগের অভাব, সন্দেহ আর অহংকারের কারণে। এই তিনটি ভুলই স্বামী স্ত্রীরা প্রায়ই করে থাকে এবং নিজেদের সুন্দর সম্পর্ক ভেঙে দেয়। যদি আমি দ্বিতীয় সুযোগ পাই, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই ভুলগুলো আর দোহরাব না। আমি প্রথমে শুনব, তারপর বলবো। আমি বিশ্বাস করব, সন্দেহ নয়। আর আমি আমার ভালোবাসাকে সব সময় আমার অহংকারের চেয়ে ওপরে রাখব। আমার স্বামীকে আমার চাই, কারণ তাকে ছাড়া আমার জীবন সম্পূর্ণ নয়। যখন সোনাল এইসব বলছিল, তখন প্রদীপ আদালতের দরজায় দাঁড়িয়েছিল। ঘটনাটা ছিল এই যে, যখন কেরানি প্রদীপকে ফোন করল, তখন জানা গেল যে প্রদীপ দিল্লিতেই ছিল, আদালতের কাছাকাছি একটি নির্মাণ সাইটে কাজ দেখছিল। আদালতের আদেশে সে সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছিল। সোনালের পিঠ দরজার দিকে ছিল। সে জানত না যে প্রদীপ সেখানেই আছে, তার সব কথা শুনছে। প্রদীপের চোখ লাল ছিল এবং গালে ছিল জলের দাগ। বিচারক সাহেব প্রদীপকে দেখে নিয়েছিলেন। তিনি ধীরে ধীরে ইশারা করলেন যে ভেতরে চলে এসো। যখন প্রদীপ ভেতরে আসতে শুরু করল, তখন তার পায়ের আওয়াজ শুনে সোনাল পেছন ফিরে তাকাল। প্রদীপকে সামনে দেখে সে পাথরের মূর্তির মতো হয়ে গেল। তার শ্বাস থেমে গেল। মিস্টার প্রদীপ, বিচারক সাহেব বললেন, আপনার তালাকের 5 মাস হয়ে গেল। আপনি কি এই 5 মাসে নিজের জীবন এগিয়ে নিয়েছেন, দ্বিতীয় বিয়ে করেছেন বা করার কথা ভেবেছেন? প্রদীপ সোনালের দিকে তাকাল, তারপর চোখ নামিয়ে নিল। ধীরে ধীরে নাতে মাথা নাড়ল। কোথায় থাকেন আজকাল? দিল্লিতে, একা। প্রদীপের আওয়াজ ভারী ছিল। কোথা থেকে খাবার খান? প্রদীপ একটি লম্বা শ্বাস নিল, তারপর সোনালের দিকে তাকিয়ে বলল, বাইরের রেস্টুরেন্ট থেকে। এখন আর রান্না করে খাওয়ানোর জন্য স্ত্রী তো নেই। এই কথা শুনে সোনাল জোরে কেঁদে উঠল। প্রদীপের চোখ থেকেও জল বেরিয়ে এলো। বিচারক সাহেব জিজ্ঞেস করলেন, প্রদীপ, আপনি কি সোনালের সব কথা শুনেছেন? হ্যাঁ, প্রদীপ মাথা নাড়ল, কিন্তু তার মুখে তখনও এক অদ্ভুত কাঠিন্য ছিল। আর আপনার কি মনে হয়? প্রদীপ চুপ থাকল। সোনাল সাহস করে বলল, কিছু তো বলুন। প্রদীপের আওয়াজে যন্ত্রণা ছিল, কিন্তু কাঠিন্যও ছিল।
আমি জানি না কি বলবো। বিচারক সাহেব লক্ষ্য করলেন যে প্রদীপের ভেতরে একটা দ্বন্দ্ব চলছিল। তার হৃদয় গলে যাচ্ছিল, কিন্তু সে তা স্বীকার করতে পারছিল না। প্রদীপ, বিচারক সাহেব ধীরে ধীরে বললেন, আপনি কি সত্যিই সোনাকে ঘৃণা করেন? প্রদীপ কিছু বলল না, শুধু নীরবতা। আপনি কি এই 5 মাস খুশি ছিলেন, নাকি আগে খুশি ছিলেন? তখনও নীরবতা। সোনাল কাঁদছিল। প্রদীপ, আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি অনেক ভুল করেছি। প্রদীপ চোখ বন্ধ করে নিল। ভেতরে ভেতরে একটি ঝড় চলছিল। বিচারক সাহেব বুঝতে পারলেন যে প্রদীপের মধ্যে এখনও একটা দ্বিধা আছে। তিনি একটি অন্য পথ নিলেন। প্রদীপ, বিচারক সাহেব বললেন, আপনার মোবাইলে আপনার বিয়ে বা তার পরের আপনাদের দুজনের একসাথে কোনো ছবি আছে কি? এই প্রশ্ন শুনে সবাই অবাক হল। প্রদীপও অবাক হয়ে বিচারক সাহেবের দিকে তাকাল। জি, আছে, প্রদীপ ধীরে ধীরে বলল। আপনি কি আমাকে দেখাতে পারেন একটি ছবি যেটা আপনার সবচেয়ে বেশি প্রিয়? প্রদীপ দ্বিধা নিয়ে তার ফোন বের করল, গ্যালারি খুলল এবং স্ক্রল করতে লাগল। হঠাৎ একটি ছবিতে এসে তার আঙুল থেমে গেল। তার চোখ জলে ভরে এলো। এইটা। প্রদীপ ফোনটা বিচারক সাহেবকে দেখাল। বিচারক সাহেব ছবিটি দেখলেন। তাতে সোনাল এবং প্রদীপ একটি হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। সোনালের মাথায় ব্যান্ডেজ ছিল এবং প্রদীপ তাকে ধরে দাঁড়িয়েছিল। দুজনের মুখেই ছিল ক্লান্তি, কিন্তু তাদের চোখে ভালোবাসা ঝলকাচ্ছিল। এটা কোন দিনের ছবি? বিচারক সাহেব জিজ্ঞেস করলেন। প্রদীপের আওয়াজ কেঁপে গেল। সে ছবিটির দিকে তাকিয়ে থাকল, যেন সেই দিনে ফিরে গিয়েছে। এটা বিয়ের 1 বছর পরের ছবি। প্রদীপ ধীরে ধীরে বলতে শুরু করল। সেদিন সোনাল স্কুল থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় একটি বাইক তাকে ধাক্কা মারল। আমাকে অফিসে একটি অচেনা নম্বর থেকে ফোন এলো। তারা বলল যে সোনালের দুর্ঘটনা হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই মুহূর্তে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দৌড়ে হাসপাতালে পৌঁছালাম। বলতে বলতে প্রদীপ কাঁদতে লাগল। যখন আমি তাকে হাসপাতালে দেখলাম, তার মাথা থেকে রক্ত ঝরছিল, জায়গায় জায়গায় আঘাত লেগেছিল। আমি সেখানেই বসে পড়লাম। আমার মনে হলো আমি তাকে হারিয়ে ফেলব। সোনালও এখন হাউ মাউ করে কাঁদছিল। তার সেই দিনের কথা মনে এলো। প্রদীপ এগিয়ে বলল, ডাক্তার বললেন যে আঘাত গুরুতর, সেলাই করতে হবে। আমি অপারেশন থিয়েটারের বাইরে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকলাম, শুধু তাকে বাঁচিয়ে দাও, আমার কাছ থেকে সব নিয়ে নাও, কিন্তু তাকে কেড়ে নিও না। যখন তাকে বাইরে নিয়ে আসা হলো, সে অজ্ঞান ছিল। আমি তার পাশে বসে সারা রাত জেগে থাকলাম। প্রতি 2 মিনিটে তার শ্বাস পরীক্ষা করতাম, তার হাত ধরে থাকতাম, বারবার তার কপালে চুমু খেতাম এবং বলতাম, সোনু, উঠে যাও প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আদালত কক্ষের অনেকের চোখ থেকেই জল ঝরছিল। জলের মাঝখানে প্রদীপ হেসে ফেলল। সকালে যখন তার চোখ খুলল, তখন সে আমাকে দেখল এবং বলল, প্রদীপ, তুমি কাঁদছ কেন? আমি তো ঠিক আছি। আমি তাকে জড়িয়ে ধরলাম এবং জোরে জোরে কাঁদতে লাগলাম। আমি বললাম, আমি ভাবতেও পারি না তোমাকে ছাড়া বেঁচে থাকার কথা। তুমিই আমার জীবন। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার আগে একজন নার্স আমাদের এই ছবিটি তুলেছিলেন। প্রদীপ ফোনটের দিকে তাকালো। আমি এই ছবিটি আমার ফোনের ওয়ালপেপার বানিয়ে নিয়েছিলাম, কারণ এই ছবিটি আমাকে মনে করিয়ে দিত যে জীবনের সবচেয়ে দামি জিনিস হল ভালোবাসা, টাকা বা চাকরি নয়। কিন্তু পরে প্রদীপের আওয়াজ ভেঙে গেল। যখন আমার চাকরি গেল, তখন আমি ভুলে গেলাম যে আমাদের আসল ধন হল আমাদের ভালোবাসা। আমি আমার অহংকারকে আমার ভালোবাসার উপর চেপে বসতে দিয়েছিলাম। প্রদীপ সোনালের দিকে তাকাল। তার চোখ লাল ছিল এবং গালে জল বইছিল। সত্যি বলছি বিচারক সাহেব, আমি কখনো সোনালকে আমার মন থেকে বের করতে পারিনি। ভুল আমারও ছিল। আমি আমার ব্যর্থতার রাগ তার ওপর ঝাড়তাম। আমি তাকে বোঝার চেষ্টা করিনি। আমার আচরণ তাকে আমার ওপর সন্দেহ করতে বাধ্য করল। আর আমার অহংকারের কারণে আমি তাকে কোনো সাফাই দেওয়াও জরুরি মনে করিনি এবং মেনে নিলাম যে এখন সব কিছু শেষ হয়ে গিয়েছে। পরে গিয়ে আমারও ভুলের অনুভূতি হল, কিন্তু হয়তো অহংকারের দেওয়ালগুলো অনুভূতির চেয়ে উঁচু হয়ে গিয়েছিল। আমি কখনো সাহস করিনি সোনালের সাথে কথা বলার, নতুন করে শুরু করার। এই 5 মাস ধরে প্রতিদিন সোনালের কথা মনে পড়ত। প্রতি রাতে আমি তার ছবি দেখতাম। অনেকবার তাকে ফোন করার কথা ভেবেছি, কিন্তু তারপর ভাবতাম সে কি আমার সাথে কথা বলবেও। আমার মনে হতো যে আমি তার যোগ্য নই। যখন মা বলল যে সে বাড়ি এসেছিল, তখন আমার হৃদয় ভেবে গেল। যদি আমি জানতাম তবে আমি নিশ্চয়ই দেখা করতাম, কিন্তু মা ভেবেছিলেন যে তিনি আমার ভালো করছেন। সোনাল এবং প্রদীপ এখন একে অপরের দিকে তাকাচ্ছিল।
তাদের চোখে ভালোবাসা ছিল, ক্ষমা ছিল এবং একটি নতুন শুরুর আশা ছিল। বিচারক সাহেব তার চশমাটি খুললেন এবং তার চোখ মুছলেন। তারপর তিনি বললেন, ভালো হলো যে তোমাদের সময় থাকতেই উপলব্ধি হলো। এখনও তোমাদের বয়স কম, তোমরা দুজন দ্বিতীয় সুযোগ পাচ্ছ। তিনি একটি গভীর শ্বাস নিলেন। না হলে আদালতে একটি মামলা এমনও এসেছিল যেখানে স্বামীর বয়স ছিল ৫৮ বছর এবং স্ত্রীর ৫৬ বছর। তখন গিয়ে স্বামীর উপলব্ধি হয়েছিল যে সে তার বাকি জীবন তার স্ত্রীর সাথে কাটাতে চায়। আদালত কক্ষের সবাই মনোযোগ দিয়ে শুনছিল। সেই স্বামী শুধু নিজের কাজকেই গুরুত্ব দিত। বিচারক সাহেব বলতে শুরু করলেন, সব সময় নিজের কাজে ব্যস্ত থাকত। তার স্ত্রী ঘর সামলাতেন, বাচ্চাদের মানুষ করতেন, কিন্তু সেই স্বামীর কাছে কখনো সময় ছিল না। সে সবসময় বলত, আমি পরিবারের জন্যই তো রোজগার করছি। কিন্তু তার স্ত্রীর টাকা নয়, তার সময় চাইছিল। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগল। ছোট ছোট বিষয়ে ঝগড়া হতে লাগল। ঝগড়া বড় হওয়ায় তারা তালাক নিল। তালাকের পর সেই স্বামী তার কাজে আরও বেশি ডুবে গেল। টাকা তো অনেক রোজগার করল, কিন্তু বাড়ি গেলে সেখানে নীরবতা বিরাজ করত। ধীরে ধীরে তার উপলব্ধি হতে লাগল যে টাকা দিয়ে সুখ কেনা যায় না। দেখতে দেখতে ২৫ বছর কেটে গেল। সেই স্বামীর বয়স এখন ৫৮ বছর হয়ে গিয়েছিল। একদিন তার হার্ট অ্যাটাক হল। হাসপাতালে শুয়ে শুয়ে তার উপলব্ধি হল যে মৃত্যু কত কাছে। আর সেই মুহূর্তে তার স্ত্রীর কথা মনে এলো। যে বাচ্চারা বড় হয়ে গিয়েছিল তারা হয়তো কদাচিৎ আসত, কিন্তু তার স্ত্রী, তার মনে এলো কিভাবে সে সবসময় তার খেয়াল রাখত। বিচারক সাহেবের আওয়াজ ভারী হয়ে গেল। যখন সে সুস্থ হল তখন সে আদালতে একটি মামলা করল। সে বলল যে সে তার বাকি জীবন তার স্ত্রীর সাথে কাটাতে চায়। তখন তার স্ত্রীরও বয়স ৫৬ বছর হয়ে গিয়েছিল। বিচারক তার কাছে জিজ্ঞেস করলেন, ২৫ বছর পর? সেই লোকটি কাঁদতে কাঁদতে বলল, বিচারক সাহেব, আমার ২৫ বছর লেগে গেল এটা বুঝতে যে জীবনে আসল সুখ কোথায়। যদি আমার আগে বুঝ আসত। তার স্ত্রীও আদালতে এসেছিলেন। তার মুখেও বার্ধক্যের রেখা এগে গিয়েছিল, কিন্তু তার চোখেও তখনও সেই একই ভালোবাসা ছিল। তারা একে অপরকে ক্ষমা করে দিল এবং সিদ্ধান্ত নিল যে তাদের বাকি জীবন একসাথে কাটাবে। আদালত কক্ষে নীরবতা ছিল। অনেকে কাঁদছিল। বিচারক সাহেব থেমে গিয়ে সোনাল আর প্রদীপের দিকে তাকালেন। তারপর তিনি বললেন, জানেন সেই স্বামী স্ত্রী কারা ছিল? সবাই অবাক হয়ে বিচারক সাহেবের দিকে তাকাল। বিচারক সাহেবের চোখ সজল হয়ে গেল। সেই স্বামী আমি ছিলাম। সোনাল হাউমাউ করে কাঁদতে লাগল। সে প্রদীপের পাঞ্জাবি নিজের মুঠোর মধ্যে শক্ত করে ধরল এবং কাঁদতেই থাকল। তার ফুপিয়ে কাঁদার আওয়াজ আদালত কক্ষে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রদীপও কাঁদছিল। আমি তোমাকে ছাড়া মরে যেতাম সোনু। প্রদীপ তার চুল বিলি করতে করতে ফিসফিস করে বলল, প্রতি রাতে আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ অনুভব করতাম। আমি ঘুমাতে পারতাম না। তোমার কথা মনে পড়ত। তোমার কণ্ঠস্বর শোনার জন্য মন অস্থির হয়ে যেত। তোমার হাসি মনে পড়ত। আমারও প্রদীপ, আমারও একই অবস্থা ছিল। সোনাল কাঁদতে কাঁদতে বলল, আমার প্রতি মুহূর্তে মনে হতো যে আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেলব। আমি তোমাকে কতবার ফোন করেছিলাম, কিন্তু তুমি একবারও। আমাকে ক্ষমা করে দাও সোনু। প্রদীপের আওয়াজ ভেঙে গেল। আমি খুব রাগে ছিলাম, যন্ত্রণায় ছিলাম। নিজের ওপর এত রাগ ছিল যে আমি তোমার ফোন ধরিনি। কিন্তু প্রতিবার যখন স্ক্রিনে তোমার নাম আসত তখন আমার হৃদয় ফেটে যেত। প্রদীপ সোনালকে নিজের থেকে সামান্য দূরে সরিয়ে দিল। নিজের ২ হাত দিয়ে সোনালের মুখটি ধরল এবং বুড়ো আঙুল দিয়ে তার চোখের জল মুছে দিল। আর কেঁদো না, সে বলল। কিন্তু তার নিজের চোখ থেকেও জল বইছিল। পুরো আদালত কক্ষ কাঁদছিল। সব উকিল, কেরানি, দর্শক, পুলিশ যারা আগে সোনালের ঠাট্টা করছিল তারা এখন রুমাল দিয়ে তাদের ভেজা চোখ মুছছিল। কিছু মহিলা তাদের স্বামীদের হাত ধরে বসেছিল। কিছু দম্পতি একে অপরের দিকে তাকাচ্ছিল, যেন আজ তারা তাদের ভালোবাসার মূল্য বুঝতে পেরেছে। প্রদীপ তার হাত ধরল। চলো বাড়ি যাই। কোথায়? সোনাল সরলভাবে জিজ্ঞাসা করল। প্রদীপ হাসল। আমাদের বাড়ি। এই কথা বলে তারা দুজন হাত ধরাধরি করে আদালত কক্ষ থেকে বেরিয়ে যেতে লাগল। কিন্তু প্রথমে তারা হাত জোর করে বিচারক সাহেবকে ধন্যবাদ জানাল। তাদের মুখে জল ছিল, কিন্তু সেই জলের পিছনে একটি নতুন সকালের হাসিও ছিল। বিচারক সাহেব হেসে দিলেন। তিনি তার ফোন বের করলেন এবং তার স্ত্রীর নম্বরে ডায়াল করলেন। হ্যালো, হ্যাঁ, আমি কোর্ট থেকে বের হচ্ছি, বাড়ি আসছি। আর শোনো, একটি সুন্দর শাড়ি পরে তৈরি থেকো। আজ একসাথে বাইরে ডিনারে যাব।
না, কোনো বিশেষ কারণ নেই, শুধু তোমার সাথে একটু সময় কাটাতে চাই। আদালতের বাইরে প্রদীপ এবং সোনাল থামল। প্রদীপ সোনালের মুখ তার হাতে নিল এবং বলল, সোনু, আমি তোমাকে একটু প্রতিশ্রুতি দিতে চাই। এখন যাই হয়ে যাক না কেন, আমরা কখনো কথা বলা বন্ধ করব না। ঝগড়া করব, চিৎকার করব, কিন্তু একে অপরকে কখনো একা ছাড়ব না। প্রতিশ্রুতি? সোনাল হেসে বলল এবং তার কনিষ্ঠ আঙুলটি এগিয়ে দিল। প্রদীপও তার কনিষ্ঠ আঙুলটি যোগ করল। প্রতিশ্রুতি, এবং তার হাতে চুমু খেল। রাস্তায় লোকজন তাকিয়ে হাসছিল। কারোর পরোয়া না করে তারা হাত ধরাধরি করে হেঁটে চলল। সূর্য ডুবছিল এবং আকাশ কমলা রঙা হয়ে গিয়েছিল। কিন্তু তাদের জীবনে একটি নতুন সকাল এসে গিয়েছিল, একটি নতুন শুরু, যেখানে ভালোবাসা ছিল, বোঝাপড়া ছিল, এবং সবচেয়ে বড় কথা, সব পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি ছিল। সোনাল হেসে বলল এবং তার কনিষ্ঠ আঙুলটি এগিয়ে দিল। প্রদীপও তার কনিষ্ঠ আঙুলটি যোগ করল। প্রতিশ্রুতি, এবং তার হাতে চুমু খেল। রাস্তায় লোকজন তাকিয়ে হাসছিল। কারোর পরোয়া না করে তারা হাত ধরাধরি করে হেঁটে চলল। সূর্য ডুবছিল এবং আকাশ কমলা রঙা হয়ে গিয়েছিল। কিন্তু তাদের জীবনে একটি নতুন সকাল এসে গিয়েছিল, একটি নতুন শুরু, যেখানে ভালোবাসা ছিল, বোঝাপড়া ছিল, এবং সবচেয়ে বড় কথা, সব পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি ছিল।